আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কেন সচিবালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দুটি মন্ত্রণালয় পূর্ণ, যা জানালেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির তালিকায় পানামা খাল, কানাডা এবং গ্রিনল্যান্ডই প্রধান লক্ষ্য। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে 17 বাংলাদেশি গ্রেপ্তার। তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার 2025 সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। এবার বিস্তারিত। সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুনে পুড়ে গেছে 6 থেকে 9 তলা পর্যন্ত 4টি ফ্লোর। এর মধ্যে আছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দুটি মন্ত্রণালয়। বিষণ্ণ মনে পুড়ে যাওয়া ভবন দেখেছেন তিনি। দুপুর 12:30টায় পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ দেখা যায়। ভবন পরিদর্শন শেষে দুপুর 12:43 নীরবে সচিবালয় ত্যাগ করেন তিনি। এর আগে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। তিনি আরও বলেন, আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরবঙ্গ সফরের মাঝপথেই ঢাকায় ফেরেন আসিফ মাহমুদ। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় বুধবার দিবাগত রাত 1:52। 2 মিনিটের ব্যবধানে রাত 1:54 ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ শুরু করে, পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বৃহস্পতিবার সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় 10 ঘন্টা পর দুপুর 11:15টার দিকে তা পুরোপুরি নেভে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ সোহানুর জামান নয়ন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় আগুনে পুড়ে গেছে সচিবালয়ের 7 নম্বর ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত 4টি ফ্লোর। ভবনের 6 তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 7 তলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 8 তলায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও যোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়। এছাড়া 9ম তলায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একাংশ। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে 17 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের জন্য 14 জন পুরুষ এবং 3 জন নারী সহ 17 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড। তাদের কাছ থেকে জাল আধার কার্ড এবং প্যান কার্ড মিলেছে বলেও দাবি করেছে এটিএস। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এটিএস স্থানীয় পুলিশের সহায়তায় এই সপ্তাহে মুম্বাই, নাভি মুম্বাই, থানে এবং নাসিক শহরে অভিযান চালায়। এতে 14 জন পুরুষ এবং 3 জন নারী সহ অন্তত 17 বাংলাদেশি নাগরিককে বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করার জন্য এবং বৈধ নথি ছাড়াই সেখানে থাকার জন্য গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে 1946 সালের বিদেশি সম্পর্কিত আইন, ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে বুধবার অবৈধ বাংলাদেশিদের শীঘ্রই ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করেছেন তাদের চিহ্নিত করার জন্য রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে ফড়নবিশ, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খুব শীঘ্রই বিতাড়িত করা হবে। বর্তমানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য তল্লাশি অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার মাতোয়াইলে অবস্থিত তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার 2025 সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এ সময় পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন উক্ত প্রতিষ্ঠানটির সুযোগ্য অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। নাম কি? আগে পড়ছো কোথায়? স্কুলে। প্রশ্ন পাইছো? লিখতেছো?
ভর্তি পরীক্ষা উৎসবমুখর হওয়ায় কৃতজ্ঞতা জানান অভিভাবকগণ। পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও জানান তামিম মিল্লাতকে নিয়ে তাদের আকাঙ্ক্ষার কথা। সারাবার থেকে এখানে আসছি আমার মেয়ের আপনার তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য। তো আলহামদুলিল্লাহ উনি বাচ্চা পরীক্ষার জন্য আপনার ক্লাসে প্রবেশ করছে। বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা, পরীক্ষা উত্তীর্ণ হলে আল্লাহ যেন আপনার মনে করেন বাচ্চারা আপনার কামিয়াব করে এখানে ভর্তির জন্য, যেন আল্লাহ ফয়সালা করে। তো আলহামদুলিল্লাহ সর্বোপরি আমাদের কাছে অনেক কিছু ভালো লাগতেছে। আপনার এখানকার ডিসিপ্লিন, এখানকার মনে করেন আপনার তদারকি এবং আপনার ম্যাডাম এবং আমাদের শিক্ষক স্যারদের মনে অত্যন্ত আন্তরিকতায় অনেক সুন্দর পরিবেশ এখানে আপনার উপলব্ধি করতেছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নুসাইবা। কোথায় পড়েছো? আহসান আমালা একাডেমি। কোন শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিলে? 5। অর্থাৎ চতুর্থ শ্রেণী থেকে 5 এ উঠবে? জি। 5 এর জন্য পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো হয়েছে। তুমি কি মানে মনে করছো যে তুমি টিকতে পারবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার মেয়ে এখানে পড়তেছে, আমার বোনের মেয়েকে নিয়ে আসছি। আর এখানে মূলত লেখাপড়া এজন্যই হচ্ছে, এজন্য আমরা করাচ্ছি যে এখান থেকে তাদের দিনের শিক্ষাটা, কোরআনের শিক্ষা, পর্দার বিষয়গুলো এগুলা দেখা যায় যে অন্য অন্য স্কুলে কলেজে যেভাবে হয় মানে হয় না, পূরণ হয় না, যার কারণে এই মাদ্রাসায় ভর্তি হতে আমরা ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জয়নব বিনতে কবির, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। পরীক্ষা দিতে আসছেন এখানে কোন ক্লাসে ভর্তি হওয়ার জন্য? 5ম শ্রেণীতে। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হয়েছে? জি। তামিম মিল্লাতে ভর্তি হওয়ার ইচ্ছাটা কবে থেকে? অনেক আগে থেকে। অনেক আগে থেকে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এটা তো একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, আমরা আগে থেকে জানি বাংলাদেশের টপ মোস্ট একটা মাদ্রাসা। আর মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তামিম মিল্লাত অনন্য। এরকম আর শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা জানি না। তো একটা মহৎ লক্ষ্য আছে যে এখানে একসাথে ভর্তি করে একদম কামিল পর্যন্ত মেয়েদের এরকম মাদ্রাসায় আধুনিক শিক্ষা, আরবি শিক্ষা, ইসলামী শিক্ষা সহ বেড়ে উঠতে পারবে, এটাই উদ্দেশ্য। আর এখান থেকে শুধু ইসলামী শিক্ষাই না, আমি যতটুকু তামিম মিল্লাত সম্পর্কে জানি যে তারা শুধু একাডেমিক পড়াশোনার পাশাপাশিও একদম ওয়ার্ল্ড ওয়াইড দিন এবং ইসলামের খেদমত করতে পারে। এখান থেকে ভালো ভালো প্রচারক বের হয়। আমি আমার মেয়েকে নিয়ে আসছি। ও চতুর্থ শ্রেণী পরীক্ষা ফাইনাল দিল, 5ম শ্রেণীতে ভর্তির জন্য তামিরুল মিল্লাতে নিয়ে আসছে। আমার জানা মতে তামিরুল মিল্লাত একটা সুনামধন্য প্রতিষ্ঠান। সেখানে আমি চাচ্ছি যে আমার মেয়ে যদি ভর্তি পরীক্ষা উন্নত হয়, যদি এখানে লেখাপড়া করার সুযোগ পায়, তাহলে তার সামনের জীবনের জন্য ভালো হবে। অপেক্ষারত অভিভাবকদের নিয়ে তাৎক্ষণিক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন তামিম মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মিজানুর রহমান। আজকে যারা পরীক্ষা দিয়ে পাশ করবে তাদের ভর্তি আগামী দিন থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত, 26 থেকে 31শে ডিসেম্বর ওরা ভর্তি হতে পারবে। এতিম অসহায় যারা আছে, এতিম অসহায় টাকা পয়সার সমস্যা, তারা 1 মার্চ থেকে 15 মার্চের মধ্যে বেতন ফ্রির জন্য আবেদন করতে পারবে। এতিম অসহায় হলে, যাদের সচ্ছলতা আছে, আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তারা আবেদন করবেন না। সর্বোপরি আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন, আমরাও আপনাদের সন্তানদের জন্য দোয়া করি, যাতে করে আমরা সবাই মিলে আমাদের এই কলিজার টুকরা সন্তানগুলোকে, আল্লাহ প্রদত্ত এই আমানতগুলোকে যথাযথভাবে আমরা সার্ভিস দিতে পারি, সেবা দিতে পারি, খেদমত দিতে পারি। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিল্লাত ট্রাস্টের সহ সেক্রেটারি মাহমুদ হুসাইন ও অন্যান্য শিক্ষিকাবৃন্দ। ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির তালিকায় পানামা খাল, কানাডা এবং গ্রিনল্যান্ড প্রধান লক্ষ্য। পানামা খালের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে ফেরত দেওয়ার দাবি করার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেয়। এমন একটি সংকট তীব্র করে কানাডায় রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। ট্রাম্প ডেনমার্কের একটি ভূখণ্ড গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণাও প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তার কিছু বৈদেশিক নীতি পরিকল্পনা নিয়ে তরঙ্গ তৈরি করেছেন। হোয়াইট হাউসে ফিরে আসার 1 মাসেরও কম সময়ের আগে বেশ কয়েকটি দেশকে নোটিশে রেখেছেন। তার আমেরিকা ফার্স্ট এজেন্ডাটি আরও কয়েকটি দেশ এবং অঞ্চলের সাথে তার প্রশাসনের সম্পর্কের উপর ফোকাস করার জন্য গঠন করছে, বিশেষ করে গ্রিনল্যান্ড, পানামা এবং কানাডা, কারণ তিনি পরের মাসে শুরু হওয়া তার
পররাষ্ট্রনীতিকে পুনরায় প্রয়োগ করার জন্য কাজ করছেন। এই তিনটি স্থান এবং তার পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প যা বলেছেন তা এখানে হুবহু তুলে ধরা হলো। গত সপ্তাহে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র তার উত্তর প্রতিবেশীকে শুষে নিতে এবং এটিকে 51তম রাষ্ট্রে পরিণত করতে পারে বলে পরামর্শ দিয়ে কানাডিয়ান কর্মকর্তাদের তিরস্কার করেছেন। তিনি পানামা খাল দখল করার হুমকি দিয়েছিলেন। মার্কিন নির্মিত জলপথটি 1/4 শতাব্দী ধরে মধ্য আমেরিকার নামে নিয়ন্ত্রিত এবং রবিবার তিনি গ্রিনল্যান্ড পাওয়ার জন্য তার প্রথম মেয়াদী আকাঙ্ক্ষা পুনরুত্থিত করেছিলেন। একটি ড্যানিশ অঞ্চল তা তিনি দীর্ঘদিন ধরে রেখেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে পানামা খাল পুনরুদ্ধার করা উচিত, এমন একটি ধারণা যা পানামা সরকার অবিলম্বে প্রত্যাখ্যান করেছিল, যা কয়েক দশক ধরে উত্তরণ নিয়ন্ত্রণ করেছে। ট্রাম্প পানামাকে অভিযুক্ত করেছেন যে খালটি ব্যবহার করার জন্য মার্কিন অতিরিক্ত হার চার্জ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ জলপথে চীনা প্রভাব বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। শনিবার ট্রুথ সোশ্যাল ট্রাম্প লিখেছেন, পানামা যে ফি নিচ্ছে তা হাস্যকর, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র পানামাকে যে অসাধারণ উদারতা দিয়েছে তা জেনেও। রবিবার ফিনিক্সে তরুণ রক্ষণশীলদের একটি ভিড়ের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন যে যদি সেই চুক্তির চেতনা অনুসরণ করা না হয় তাহলে আমরা পানামা খাল মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেওয়ার দাবি করব। ট্রাম্প একটি সামাজিক মিডিয়া পোস্টে লিখেছেন, আমরা এটা ভুল হাতে পড়তে দেব না এবং হবে না। এটি অন্যদের সুবিধার জন্য দেওয়া হয়নি, শুধুমাত্র আমাদের এবং পানামার সাথে সহযোগিতার চিহ্ন হিসেবে দেওয়া হয়েছিল। দান করার এই মহৎ অঙ্গভঙ্গির নৈতিক ও আইনগত উভয় নীতি যদি অনুসরণ না করা হয় তাহলে আমরা দাবি করব পানামা খাল আমাদের কাছে সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া হোক। কোনো প্রশ্ন ছাড়াই পানামার আধিকারিকদের কাছে অনুগ্রহ করে সেই অনুযায়ী নির্দেশিত হন। ট্রাম্প 2 অংশের পোস্টে যোগ করেছেন, চীনের চিন্তা ভাবনা ডোনাল্ড ট্রাম্পকে ত্বরিত করেছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লেজের নিচে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।